নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজ থেকে পাঠ শুরু করতে চলেছি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1954 সালে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স নামক এক প্রকাশনী সংস্থা থেকে। পরবর্তীকালে আনন্দ পাবলিশার্স শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলিকে অমনিবাস আকারে প্রকাশ করেন। আমি তাঁদের প্রকাশ করা তৃতীয় খণ্ড থেকেই এই উপন্যাসটি পাঠ করব। লেখকের ডায়েরি থেকে জানা যায় যে এই উপন্যাসের প্রথমে নাম ছিল মৌরী নদীর তীরে। কয়েক পরিচ্ছেদ লেখার পরে নতুন নামকরণ হয় গৌর মল্লার। উপন্যাসটি শরদিন্দু লেখা শুরু করেন 17 জুন 1950 সালে এবং শেষ করেন 20 সেপ্টেম্বর 1952 সালে, অর্থাৎ প্রায় 2.25 বছর ব্যাপ্ত ছিল এই লেখার পরিধি। শ্রোতা বন্ধুরা, গৌর মল্লার উপন্যাসটি বাংলার ইতিহাস নির্ভর। এটি বাঙালির প্রাচীন ইতিহাস। গল্পের সময়কাল খ্রিস্টীয় 7ম শতকের গোড়ার দিকের থেকে মাঝ বরাবর। ঐতিহাসিক সময়কাল বিচার করে বলা যায় মোটামুটি 625 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গল্পের পরিধি, যদিও গল্পে এই সময়কালকে সঠিকভাবে বলা নেই। স্বাধীন বাংলাদেশের প্রথম উত্থান বলা যায় গৌড় রাজ্য দিয়ে, যার প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ শশাঙ্কদেব। ধর্মে তিনি ছিলেন শৈব, কিন্তু অল্প বিস্তর উৎপীড়ন বাদ দিলে সেই সময়ের এক প্রধান ধর্ম বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সহাবস্থান তাঁর রাজত্বকালে কিন্তু বজায় ছিল। বাংলা তথা গৌড় এই সময়ে বাণিজ্যে, সংস্কৃতিতে, ধন সামগ্রীতে ভারতবর্ষে বিশেষ স্থান অধিকার করেছিল। অধুনা মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণনগরে ছিল তাঁর রাজধানী। তাঁর মৃত্যুর পর কামরূপ রাজ ভাস্কর বর্মা গৌড় আক্রমণ করেন এবং কর্ণসুবর্ণ দখল করেন। শশাঙ্কদেবের পুত্র মানবদেব যুদ্ধে প্রাণ হারান, এরকমই ইতিহাস বলে। এই সময় থেকেই বাংলার দুর্দশার শুরু। তারপরে দীর্ঘ 100 বছর ধরে ঘোর নৈরাজ্য চলে, যাকে বাংলার ইতিহাসে মাৎসান্যায় বলে বর্ণনা করা আছে। অবশেষে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এসে শান্তি শৃঙ্খলা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করেন খ্রিস্টীয় 750 অব্দে। এই উপন্যাসে শরদিন্দু সেই মাৎসান্যায়ের প্রাথমিক পর্যায়ের গল্প কিছুটা শুনিয়েছেন। যখন বাংলার বাণিজ্য লক্ষ্মী সাগরে বিসর্জিত হতে চলেছে, একদিকে শক্তিশালী রাজার অভাবে আর অন্যদিকে আরব জলদস্যুদের নতুন ধর্মের উদ্দীপনায়। এরই মাঝে যে গল্পটি বলা হয়েছে তার কিছু কিছু চরিত্র ও ঘটনাস্থল ঐতিহাসিক হলেও মূল গল্পটি কিন্তু
সম্পূর্ণ লেখকের কল্পনাপ্রসূত। নালন্দার মহাস্থবির শীলভদ্র, রাজা জয়নাগ এবং রক্তমৃত্তিকা মহাবিহার সম্পূর্ণ ঐতিহাসিক। বাকি চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। ইতিহাস অনুযায়ী আচার্য শীলভদ্র প্রয়াত হন 645 খ্রিস্টাব্দে, আর ভাস্কর বর্মার শাসনকাল শেষ হয় 650 খ্রিস্টাব্দে। এখানেও লেখক কিছুটা স্বাধীনতা নিয়েছেন ঘটনার বিস্তারে। অবশ্য তাতে আমার মতে কিছুমাত্র সমস্যা হয়নি। আচ্ছা, এবারে বলি এই গল্প পাঠের একটা নেপথ্য কারণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে বাঙালি জাতি তার ইতিহাস বিস্মৃত হয়েছে। তিনি বলেছেন, যে জাতির ইতিহাস নাই তাহার ভবিষ্যৎও নাই। এই কথার গভীরতা আমাকে প্রভাবিত করেছিল বহুদিন। শ্রোতা বন্ধুরা, বর্তমান যুগে দাঁড়িয়ে আমার মনে হয়েছে বাঙালি হিসেবে আমরা বুঝি আবার এক মাৎসান্যায় পর্বের মধ্যে দিয়ে চলেছি। সেই পরিপ্রেক্ষিতে গৌরমল্লার উপন্যাসটি যেন অন্য গুরুত্ব পেয়েছে আমার কাছে। এই গল্পের শেষে দেখা যায় যে সিংহাসন প্রধান নয়, মনুষ্যত্বই আসল, মানবিকতাই প্রধান। এই সত্য যেমন ১৫০০ বছর আগে সত্য ছিল, তেমন আজও সত্য আছে। আমার এই বোধ থেকেই গৌরমল্লারকে শ্রুতি পুস্তকের আকারে আপনাদের কাছে নিয়ে আসার ইচ্ছে জেগেছিল। প্রায় ১ বছরের প্রয়াসে অবশেষে এই প্রকল্পটি বাস্তব রূপ পেল। আমার আশা আপনাদের ভালো লাগবে বাংলা ও বাঙালির এই প্রাচীন ইতিহাস। আর যদি ভালো লাগে তাহলে দুটি অনুরোধ করব। ১, অবশ্যই শরদিন্দু অমনিবাসের ৩য় খণ্ডটি পারলে কিনে পড়বেন যদি আগে না পড়ে থাকেন। আর ২, ঘুরে আসবেন একবার মুর্শিদাবাদের কানসোনা থেকে, যার কাছেই ছিল ঐতিহাসিক কর্ণ সুবর্ণনগর। তার কাছেই আছে রক্তমৃত্তিকা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যা ১৯৬০-এর দশকের খনন কার্যের আবিষ্কার। ওই অঞ্চলের মানুষদের ক্ষোভ এই যে এই রকম একটি ঐতিহাসিক স্থান যথাযথ সংরক্ষণ ও প্রচারের অভাবে তার মর্যাদা পায়নি দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে। এই গল্প শুনতে শুনতে হয়তো বুঝতে পারবেন যে তাদেরই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন নয়। কর্ণ সুবর্ণ এবং রক্তমৃত্তিকা বিহার সত্যই বাংলার ২ উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, এইখানে থামি এইবার। আপনারা শুনতে থাকুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ঐতিহাসিক উপন্যাস গৌরমল্লার। প্রথম পরিচ্ছেদ, আভির পল্লী। বাংলাদেশের বহু প্রাচীন মানচিত্রে দেখা যায় সেকালে ময়ূরাক্ষী নদীর একটি সখী নদী ছিল। কজঙ্গলের পর্বত সানু হইতে নিঃসৃত হইয়া নদীটি কর্ণ সুবর্ণনগরের নিকট ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছিল। তারপর ২ সখী একসঙ্গে কিছু দূর দক্ষিণে গিয়া ভাগীরথীর স্রোতে আত্মসমর্পণ করিয়াছিল। দ্বিতীয় নদীটি এখন আর নাই, হয়তো মজিয়া শুকাইয়া গিয়াছে, হয়তো অন্য নামে
অন্য খাতে বহিতেছে। তাহার পুরাতন নামও মানুষের স্মৃতি হইতে মুছিয়া গিয়াছে। কিন্তু আজ হইতে অনুমান 13 শতাব্দী পূর্বে এই নদীর নাম ছিল ময়ূরী, চলিত কথায় মৌরী নদী। গৌরবঙ্গের মহাসমৃদ্ধ রাজধানী কর্ণ সুবর্ণ অবস্থিত ছিল ময়ূরাক্ষী, মৌরী ও ভাগীরথীর সঙ্গমস্থলে। মৌরী নদী ময়ূরাক্ষী অপেক্ষা ক্ষীণা। বর্ষায় তাহার জল দুকুল ছাপাইয়া যায়, কিন্তু বর্ষাপগমে আবার জলধারা শীর্ণ ও স্বচ্ছ হইয়া খাতের ক্রোড়ে ফিরিয়া আসে। তখন আর তাহার বুকে বড় নৌকা চলে না। তাহার তীররেখার পাশে পাশে মানুষের পদচিহ্ন মসৃণ পথ জাগিয়া ওঠে। এই পদাঙ্ক চিহ্নিত রেখা ধরিয়া উজান পথে গমন করিলে মৌরীর তীরে ছোট ছোট গ্রাম দেখা যায়। রাজধানী হইতে যত দূরে যাওয়া যায়, গ্রামের সংখ্যা ততই বিরল হয়ে আসে। অবশেষে কর্ণ সুবর্ণ হইতে অনুমান 20 ক্রোশ উত্তর পশ্চিমে একটি গ্রামে আসিয়া পথ শেষ হয়। ইহাই শেষ গ্রাম। ইহার পর আর গ্রাম নাই। গ্রামটি আভির পল্লী, নাম বেতস গ্রাম। 13 শতাব্দী পূর্বেকার গৌড় দেশের এক প্রান্তে মৌরী নদীর তীরে এই ক্ষুদ্র গ্রামের কয়েকটি নরনারীকে লইয়া এই কাহিনী। আভির পল্লীর বেতস গ্রাম নামটি সার্থক। নদী ও গ্রামের ব্যবধান স্থলটুকু ঘন বেতস বনে পূর্ণ। নদীর পূর্ব তীরে উচ্চ বাস্তুভূমির উপর গ্রাম প্রতিষ্ঠিত। গ্রাম হইতে বেতস বনের ভেতর দিয়া নদীতে যাইতে হয়। নদীর সরসতায় পুষ্ট বেতস লতাগুলি পরস্পর জড়াজড়ি করিয়া ঊর্ধ্বে বিতান রচনা করিয়াছে, যেন এক একটি নিভৃত কুটির কক্ষ। মধ্যাহ্নেও এই কুঞ্জ কুটিরগুলির অভ্যন্তরে সূর্যের তাপ প্রবেশ করে না। ভূমিতলে স্থলিত পত্রের কোমল আস্তরণ সুখসজ্জা রচনা করে। এই বঞ্জুল কুঞ্জগুলি গ্রামের বিরাম নিকেতন। এখানে বালক বালিকারা লুকোচুরি খেলা করে, ক্লান্ত কিষাণ দ্বিপ্রহরে নিদ্রাসুখ উপভোগ করে, কিশোরী সখীরা গলা ধরাধরি করিয়া মনের কথা বিনিময় করিতে যায়। কদাচিৎ কন্দর্পপীড়িত যুবক যুবতী গোপনে সংকেতকুঞ্জে অভিসার যাত্রা করে। প্রকৃতির কোলে সহজ মধুর মন্থর জীবনযাত্রা, জটিলতা নাই, আড়ম্বর নাই, উদ্বেগ নাই। মহাকাল এখানে অতি মৃদু ছন্দে পদপাত করেন। গ্রামের পশ্চিম দিকে যেমন বঞ্জুল বন ও মৌরী নদী, দক্ষিণ দিকে তেমনি ইক্ষু ও ধানের ক্ষেত। ধান্য, ইক্ষু, গোধন এই 3টি গ্রামের প্রধান সম্পদ। ধান্য হইতে যে চাউল হয় তাহা গ্রামেই থাকে। বাঙালি চিরদিন অন্নভোজী জীব। ভাত তাহার অন্ন, ভাত তাহার পানীয়। বাঙালি প্রথম ভারতে ভাত হইতে তীব্র পানীয় প্রস্তুত করিতে শিখিয়াছিল। তারপর গোধন হইতে আসে ঘৃত নবনী, আর ইক্ষু হইতে গুড়। এই গুড়ই দেশের প্রাণবস্তু। গুড় হইতেই দেশের নাম গৌড়। আভিরগণ ঘৃত নবনী ও গুড় ভারে বহন করিয়া মৌরীর তীর পথ ধরিয়া ভিন্ন গ্রামে যায়। কখনো বা কর্ণ সুবর্ণ পর্যন্ত উপস্থিত হয়। নগরে কড়ি কার্যাপন দ্রব্যের বিনিময়ে পণ্য বিক্রি করিয়া গ্রামে ফিরিয়া আসে। কেহ বধূর জন্য রূপার কর্ণফুল আনে, কেহ বা শিশুর জন্য রঙিন ক্রীড়াপুত্তলি লইয়া আসে। এইভাবে বহির্জগতের সহিত সূক্ষ্ম যোগসূত্র রাখিয়া বেতস গ্রামের নির্বিঘ্ন জীবনযাত্রা চলিতে থাকে। গ্রামের উত্তরে বাথান, সম্মিলিত ধেনুপালের আশ্রয়। ইহার পর
কিছু দূর হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে, অধিকাংশই পলাশ, অন্যান্য বৃক্ষও আছে। নিবিড় তরুশ্রেণী বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়া কজঙ্গলের পার্বত্য উষরতায় লীন হইয়া গিয়াছে। অত দূরে গ্রামের কেহ যায় না। মেয়েরা পলাশবনে যায় লাক্ষা কীটের সন্ধানে। লাক্ষা কীট হইতে আলতা হয়। লাক্ষার রসে চরণ রঞ্জিত করিয়া সন্ধ্যাকালে গোপকন্যারা বাথানে গো দহন করে, তারপর কলসী কক্ষে ঘরে ফিরিয়া আসে। গ্রামের পূর্ব দিকে যতদূর দৃষ্টি যায় সমতল প্রান্তর, মাঠের পর মাঠ, তৃণাঞ্চিত শ্যামল চারণভূমি। এখানে প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত শস্পাহরণ নিরত গোধন বিচরণ করে। বেনুক হস্ত রাখাল বালক খেলা করে। এই ত্রিপান্তর মাঠের পূর্বতন সীমায় উদ্বেল তরঙ্গময়ী ভাগীরথী উত্তর হইতে দক্ষিণে প্রবাহিত। তখন ইহাই ছিল জাহ্নবীর মূল ধারা। পদ্মা ছিল সংকীর্ণ উপশাখা মাত্র। এই পথে উত্তর ভারতের বাণিজ্য সমুদ্রে যাইত। চম্পা, মুদগিরি, পাটলিপুত্র, এমনকি বারাণসী হইতে পণ্যভার মন্থর বাণিজ্য তরী শুভ্রপাল তুলিয়া জাহ্নবীর স্রোতে দুলিতে দুলিতে ভাসিয়া যাইত। বাংলার নৌবাহিনী বন্দরে বন্দরে পাহারা দিত, শুল্ক আদায় করিত। স্থলপথেও উত্তর ভারতের সহিত বাংলার যোগ ছিল। গঙ্গার পশ্চিম তীরের সমান্তরালে অশ্মাচ্ছাদিত রাজপথ তাম্রলিপ্ত হইতে আরম্ভ করিয়া কর্ণসুবর্ণের পাশ দিয়া উত্তরে চলিয়া গিয়াছিল। উদম্বরী পার হইয়া কজঙ্গলের গিরিব্যূহ ভেদপূর্বক অযোধ্যা পর্যন্ত গিয়াছিল। এই পথে স্বার্থবাহ অন্তর্বণিকেরা যাতায়াত করিত। তীর্থযাত্রীরা পদব্রজে পুণ্য আহরণে বাহির হইত। কচ্চিৎ চীনদেশ হইতে আগত পরিব্রাজক বুদ্ধের স্মৃতিপুতলীলাস্থলগুলি দেখিয়া বেড়াইতেন। কিন্তু মৌরী তীরের ক্ষুদ্র ঘোষপল্লী হইতে এই নাগরিক বৈভব প্রবাহ বহু দূরে। একদিন হেমন্তের পূর্বাহ্নে বেতসগ্রামে ইক্ষু পর্ব আরম্ভ হইয়াছিল। আকাশে সোনালি রৌদ্র, বাতাসে মধুর কবশনতা। শালিধান্য ইতিপূর্বে ক্ষেত হইতে মরাইয়া উঠিয়াছে। আজ প্রথম আখ মারাই আরম্ভ। গ্রামের মধ্যস্থলে একটি প্রশস্ত মাঠ। এই মাঠটিকে গ্রামের যৌথ কুটির প্রাঙ্গণ বলা চলে। খড় ছাওয়া মাটির কুটিরগুলি তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া আছে। এই মাঠের কেন্দ্রস্থলে আজ ইক্ষুযন্ত্র বসিয়াছে। ইক্ষুযন্ত্রের দেবতা পণ্ডাসুর পূজা পাইয়াছেন। তারপর গ্রামের ছেলে বুড়া স্ত্রী পুরুষ আনন্দে মাতিয়াছে। কৃষাণগণ ক্ষেত্র হইতে আঁটি আঁটি ইক্ষুদণ্ড আনিয়া পূর্বেই স্তূপীকৃত করিয়া রাখিয়াছিল। সেই ইক্ষু এখন নিষ্পেষিত হইয়া তরল রসের আকারে বাহির হইয়া আসিতেছে। রমণীরা কলসিতে রস ধরিতেছে, আর সকলে কারাকারি করিয়া পান করিতেছে। মাটির ভাণ্ডিকায়, নারিকেল ও বিল্ল ফলের খোলায় স্নিগ্ধ সফেন রস লইয়া সকলে পরস্পরকে দিতেছে, নিজেরাও গলাধ্যকরণ করিতেছে। আজিকার রস হইতে গুড় হইবে না, সকলে কেবল রস পান করিয়া আনন্দ করিবে। যুবতীরা নাচিবে, প্রৌঢ়ারা অশ্লীল গান গাহিবে, পুরুষেরা ঢোল ডুবকি বেণু বাজাইয়া যথেচ্ছা মাতামাতি করিবে। আজ কাহারও ঘরে হাঁড়ি চড়ে নাই। আগামী কল্য হইতে রীতিমতন গুড় প্রস্তুতের কাজ আরম্ভ হইবে। ইক্ষুযন্ত্রের চারিপাশে সারি সারি আখা জ্বলিবে। আখার উপর অগভীর বৃহৎ কটাহে মেয়েরা রস পাক করিবে। রস গাঢ় হইয়া
শেষে সোনার বর্ণ ধারণ করিবে। ইহাই বাংলাদেশের খাঁটি সোনা। বাংলার গ্রামে গ্রামে এই সোনা উৎপন্ন হইয়া অর্ধেক পৃথিবীতে ছড়াইয়া পড়ে এবং ধাতব স্বর্ণ হইয়া ফিরিয়া আসে। বেতস গ্রামের অধিবাসী শতাধিক পরিবারের মধ্যে অধিকাংশই গোপ জাতি, কিন্তু কর্মকার, কুম্ভকার, তন্তুবায় প্রভৃতি অন্য জাতিও আছে। সকলই ভূমিজীবী, অবসরকালে জাতি ধর্ম পালন করে। গ্রামে জাতিভেদ বেশি প্রখর নয়, সকলে একত্র পানাহার করে। তবে বিবাহের সময় জাতি দেখিতে হয়, তাহাতেও খুব বেশি কড়াকড়ি নাই। কদাচিৎ অসবর্ণ সংযোগ ঘটিয়া গেলে গ্রামপতিরা ঈষৎ ভ্রুকুটি করিয়া বা 2-4 পণ দণ্ড লইয়া ক্ষান্ত হন। কঠিন শাস্তির বিধান নাই। এইরূপ শৈথিল্যের কারণ যে সময়ের কথা, সে সময় জাতের বন্ধন বাঙালির সর্বাঙ্গে এমন নাক পাশ হইয়া বসে নাই। বিশেষত এই প্রান্তিক পল্লীতে উচ্চবর্ণের কেহ বাস করে না। যাহারা বাস করে তাহাদের শ্যামল দেহে আর্য রক্তের সংস্রব যেমন অতি অল্প, তাহাদের মনে আর্য নীতির প্রভাবও তেমনি শিথিলমূল। বৈদিক সংস্কার এখনও তাহাদের প্রাণে শিকড় গাড়িতে পারে নাই। গ্রামের বাহিরে অশ্বত্থমূলে যে দেবস্থান আছে, সেখানে 2টি দেবতার প্রস্তর মূর্তি পাশাপাশি দণ্ডায়মান রহিয়াছে দেখা যায়। একটি চক্রস্বামী বিষ্ণুর বিগ্রহ, অন্যটি সাক্ষ্যমুনি বুদ্ধের মূর্তি। গ্রামবাসীরা তিল তুলসী দিয়া চক্রস্বামীর অর্চনা করে, দুগ্ধ তণ্ডুল দিয়া সাক্ষ্যমুনির সন্তোষ বিধান করে। কাহারও প্রতি পক্ষপাত নাই। এই দেবস্থানের যিনি স্বয়ংবৃত পূজারী, তাহার নাম চাতক ঠাকুর। তিনি ব্রাহ্মণ কি বৌদ্ধ তাহা কেহ জানে না। তাহার বয়স ও জাতি 2 রহস্যের কুজ্ঝটিকায় আচ্ছন্ন। কিন্তু চাতক ঠাকুরের কথা পরে হইবে। আজিকার উৎসব হইতে ইতর প্রাণীরাও বাদ পড়ে নাই। গ্রামস্থ ছাগলের পাল ইক্ষুদণ্ডের সবুজ পাতাগুলি চিবাইতেছে। আকাশে অসংখ্য কাক ও শালিক পাখি কলরব করিয়া উড়িতেছে এবং সুবিধা পাইলেই ভাণ্ডে চঞ্চু ডুবাইয়া কিঞ্চিত নেশা করিয়া লইতেছে। বেলা যত বাড়িতেছে, উৎসবকারী মানুষগুলির নেশায় তত পাক ধরিতেছে। গ্রামের মহত্তর ও প্রবীণগণ মাঠের এক স্থানে দল পাকাইয়া বসিয়াছেন। পাশে কয়েকটি সাফেন রসের কলস। তাহারা রসাস্বাদের সঙ্গে সঙ্গে ঘুন্টি ও কড়ি খেলিতেছেন। পণ রাখিয়া হার জিত চলিতেছে। মাঝে মাঝে হর্ষধ্বনি উঠিতেছে। মাঠের অন্য অংশে যুবতীরা হাত ধরাধরি করিয়া একটি রসপূর্ণ কুম্ভের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতেছে। যুবতীরা সকলেই বিবাহিতা। তাহাদের মধ্যে যাহারা সন্তানবতী, তাহারা সন্তান কাঁখে করিয়াই নাচিতেছে। অদূরে যুবকেরা বাচ্চাস্ফোট করিয়া পরস্পর দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিতেছে, মল্লক্রীড়া করিতেছে, যুবতীদের লক্ষ্য করিয়া রঙ্গ কৌতুক করিতেছে। চারিদিকে সংকোচহীন প্রাণ খোলা মদ ও বিহ্বলতা। আজিকার দিনে ইহাই চিরাচরিত রীতি। এই সার্বজনীন মদ ও বিহ্বলতায় গ্রামের 2টি নারী কেবল যোগদান করে নাই, গোপা ও তাহার কন্যা রঙ্গনা। মাঠের উত্তর প্রান্তে তাহাদের কুটির। অন্যান্য কুটিরের মতোই বেতের চঞ্চালিতে মাটির লেপ দেওয়া খড় ছাওয়া ক্ষুদ্র কুটির। গোপা কুটিরের দেহলিতে বসিয়া তুলার পিঞ্জা হইতে টাকুতে সুতা কাটিতেছিল, আর রঙ্গনা গৃহকর্মের ছলে বারবার গৃহের ভিতর হইতে বাহিরে এবং বাহির হইতে ভিতরে আনাগোনা করিতেছিল। তাহার মন ও কৌতূহলী দৃষ্টি পড়িয়াছিল মাঠের ওই রঙ্গলীলার দিকে। গোপার বয়স প্রায় 40। দেহের গঠন কৃশ এবং দৃঢ়, গাত্রবর্ণ
উজ্জ্বল শ্যাম, মুখের ডৌলও ভালো, চোখ দুটি বড় বড়, কিন্তু মুখে চোখে তীক্ষ্ণ কঠিনতা, ওষ্ঠাধরের সূক্ষ্ম রেখা দৃঢ় সংবদ্ধ। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সেই শ্রী কমনীয়তায় রূপান্তরিত হয় নাই, বরং কর্কশ কঠোর শ্রীহীনতায় পরিণত হইয়াছে। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়াছিল, তাহারা বলাবলি করিত, গোপা একসময় নারী ছিল, এখন যেন পুরুষ হইয়া গিয়াছে। কথাটা মিথ্যা নয়। যে স্ত্রীলোকের ঘরে পুরুষ নাই, তাহার প্রকৃতি পুরুষ ভাবাপন্ন হইয়া পড়িবে, ইহা স্বাভাবিক। উপরন্তু গোপার চরিত্রে নারী সুলভ নমনীয়তা কোনো কালেই ছিল না। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, তাহা গ্রাম্য আদর্শে, কিন্তু তাহার মেয়ে রঙ্গনাকে দেখিলে গ্রাম্য নাগরিক কোনো আদর্শই মনে থাকে না, কেবল বিস্ময়ে উৎফুল্ল হইয়া চাহিয়া থাকিতে হয়। মায়ের মতোই দীঘল কৃশাঙ্গী, কিন্তু সর্বাঙ্গে রূপ যেন ফাটিয়া পড়িতেছে। মাথার আকুঞ্চিত কেশ হইতে পায়ের রক্তিমাভ নখ পর্যন্ত যেন কালিদাসের শকুন্তলা, রূপোচ্চয়ন বিধীনা মনসা কৃতানু। গায়ের রং কেবল দুধে আলতা মিশাইয়াই সৃষ্ট হয় নাই, তাহার সহিত কাঁচা সোনাও মিশিয়াছে। বেতস গ্রামে এই বিদ্যুল্লতার মতন সুন্দরী মেয়ে কোথা হইতে আসিল? গ্রামে এমন গায়ের রং তো আর কাহারও নাই। এখানে গায়ের রং অধিকাংশই ঘন শ্যাম অথবা উজ্জ্বল শ্যাম, 2-4টি নবদুর্বাস শ্যাম, কদাচিৎ 1-8টি গোধূম বর্ণ। এই গ্রামের মেয়ে রঙ্গনা এমন অপূর্ব পাণ্ডশ্রী কোথায় পাইল? প্রশ্নটি কেবল আলংকারিক প্রশ্ন নয়। একদিন এই প্রশ্ন গ্রামের সকল স্ত্রী পুরুষকে উচ্চকিত করিয়া তুলিয়াছিল। কিন্তু সে যাক, এত রূপ লইয়াও রঙ্গনার এখনো বিবাহ হয় নাই। গ্রামের নিয়ম, কন্যার যৌবন উন্মেষ হইলেই বিবাহ হইবে, কিন্তু রঙ্গনা পূর্ণ যৌবনা হইয়াও এখনো অবিবাহিতা। রঙ্গনা বারবার ঘর বাহির করিতেছিল, আর তাহার সতৃষ্ণ চক্ষু দুটি ছুটিয়া যাইতেছিল ওই মাঠের দিকে, যেখানে তাহারই সমবয়স্কা মেয়েরা পরস্পর হাত ধরাধরি করিয়া নূপুর কঙ্কন বাজাইয়া নৃত্য করিতেছে। রঙ্গনার চোখে দৃষ্টি হইতে মনে হইতেছিল, সে বুঝি এখনই ছুটিয়া গিয়া ওই নৃত্যাবর্তে ঝাঁপাইয়া পড়িবে। কিন্তু আবার অভিমানে অধর দংশন করিয়া সে ঘরের মধ্যে ফিরিয়া যাইতেছিল। তাহার যৌবন ভরা মনের সমস্ত স্বাদ আহ্লাদ যেন ওইখানে পুঞ্জিত হইয়া আছে, কিন্তু ওখানে তাহার যাইবার উপায় নাই। গোপা সুতা কাটিতে কাটিতে মেয়ের এই অস্থিরতা লক্ষ্য করিয়াছিল। তাহার কঠিন দৃষ্টি মাঝে মাঝে মাঠের দিকে যাইতেছিল, অধরের দৃঢ়বদ্ধ রেখা বাঁকিয়া উঠিতেছিল, ভ্রু কুঞ্চিত করিয়া সে আবার টাকুতে মন দিতেছিল। ক্রমে বেলা বাড়িতে লাগিল। আকাশের দিকে একবার দৃষ্টি তুলিয়া গোপা ডাকিল, রাঙা। রঙ্গনা কাছে আসিয়া দাঁড়াইল। গোপা বলিল, তোর ঘরের কাজ সারা হলো? রঙ্গনা বলিল, হ্যাঁ মা। তবে নদীতে যা, নেয়ে জল নিয়ে আসবি। যাই মা। রঙ্গনা কলসি আনিতে ঘরের ভিতর গেল। তাহার একটা চাপা নিঃশ্বাস পড়িল। সে যখন কলসি কাঁখে কুটির হইতে বাহির হইল, তখন গোপাও তাহার পানে চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। দ্বিতীয় পরিচ্ছেদ। রঙ্গনার জন্মকথা। কুটির হইতে বাহির হইয়া রঙ্গনা মাঠের দিকে গেল না, যদিও মাঠের ভিতর দিয়াই নদীতে যাইবার সিধা পথ। সে কুটিরের পিছন দিক ঘুরিয়া নদীর পানে চলিল।
মাঠের ভিতর দিয়া যাইতে সকলে তাহাকে দেখিতে পাইবে, হয়তো কেহ কিছু বলিবে, তাহাতে কাজ নাই। চলিতে চলিতে রঙ্গনার কালো চোখ দুটি ছল ছল করিতে লাগিল। আবার একটি নিঃশ্বাস পড়িল। ক্রমে সে বেতসবনের কাছে আসিয়া পৌঁছিল। এই দিকটা বেতসবনের শেষ প্রান্ত, তেমন ঘন নয়। এখানে ওখানে 2-4টা ঝোপ, যত নদীর দিকে গিয়াছে ততই ঘন হইয়াছে। এইখানে ঝোপঝাড়ের অন্তরালে একটি নিভৃত বেতসকুঞ্জ ছিল। এটি রঙ্গনার নিজস্ব, আর কেহ ইহার সন্ধান জানিত না। পাখির খাঁচার মতো চারিদিকে জীবন্ত শাখাপত্র দিয়া ঘেরা নিরালা একটি স্থান। এই স্থানটিকে সযত্নে পরিষ্কৃত করিয়া রঙ্গনা কুটির কক্ষের মতোই তকতকে ঝকঝকে করিয়া রাখিয়াছিল। দ্বিপ্রহরে যখন ঘরে মন টিকিত না বা হাতে কাজ থাকিত না, তখন সে চুপি চুপি এই কুঞ্জে আসিত। কয়েকটি খড়ের আঁটি আগে হইতে কুঞ্জে সঞ্চিত ছিল, তাহাই বিছাইয়া শয়ন করিত। নির্জন দ্বিপ্রহরে পত্রান্তরল নির্গলিত সবুজ আলো উপর হইতে ঝরিয়া পড়িত। রঙ্গনা সেই দিকে চাহিয়া চাহিয়া যৌবনের কল্প কুহকময় স্বপ্ন দেখিত। কখনো একজোড়া মৌটুসি পাখি আসিয়া শাখাপত্রের মধ্যে খেলা করিত, কখনো দূর আকাশে শঙ্খচিল ডাকিত। এইভাবে তাহার নিঃসঙ্গ তন্দ্রামন্থর মধ্যাহ্ন কাটিয়া যাইত। আজ রঙ্গনা মাতার আদেশ অনুযায়ী নদীতে না গিয়া প্রথমে তাহার কুঞ্জে আসিয়া ক্লান্তভাবে কলস নামাইয়া বসিল। মনের মধ্যে যখন অভিমান ও অভিপ্সার মল্লযুদ্ধ চলিতে থাকে, তখন শরীর অকারণেই ক্লান্ত হইয়া পড়ে। রঙ্গনা 2 হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মাঠ এখান হইতে অনেকটা দূরে, তবু নৃত্যপরা যুবতীদের কণ্ঠোত্থিত ঝুমুর গান বংশীর সহযোগে তাহার কানে আসিতে লাগিল। ও ভ্রমরা সুজন, তুমি কাছে এসো না, আমার রসের কলস উছলে পড়ে, কাছে এসো না। রঙ্গনা চক্ষু মুদিয়া ভাবিতে লাগিল, কেন কেন আমি ওদের একজন নই? কেন সবাই আমাকে দূরে ঠেলে রাখে? কেন আমার বিয়ে হয়নি? কেন আমার মা সকলের সঙ্গে ঝগড়া করে? কেন কেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে হইলে রঙ্গনার জন্ম কথা বলিতে হয়। 18 বছর আগে গোপার স্বামী দারুক বেতস গ্রামের অধিবাসী ছিল। গোপার বয়স তখন 21-22, দারুকের বয়স 30, কিন্তু তাহাদের সন্তান হয় নাই। এই লইয়া স্ত্রী পুরুষে কলহ লাগিয়া থাকিত। দারুক রাগী মানুষ, গোপাও অতিশয় প্রখরা, উভয়ে উভয়কে দোষ দিত। গাঁয়ের লোক হাসিতে হাসিতে তামাশা দেখিত। একদিন বসন্তকালের প্রভাতে দাম্পত্য কলহ চরমে উঠিয়াছিল। প্রতিবেশীরা কুটির সম্মুখে সমবেত হইয়া বাগযুদ্ধ উপভোগ করিতেছিল এবং শব্দভেদী সমর কখন দোর্দণ্ডরণে পরিণত হইবে উদ্গ্রীবভাবে তাহারই প্রতীক্ষা করিতেছিল। এমন সময় তাহাদের দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট হইল। দেখা গেল গো রথে আরোহণ করিয়া একজন আগন্তুক গ্রামে প্রবেশ করিতেছে। গ্রামে বহির্জগৎ হইতে বড় কেহ আসে না, উদ্দীপনা উত্তেজনার অবকাশ বড় অল্প। সুতরাং গ্রামের যে যেখানে ছিল সকলে গিয়া গো রথ ঘিরিয়া দাঁড়াইল। স্ত্রী পুরুষ, বালক বালিকা, কুকুর বিড়াল কেহই বাদ গেল না। এমনকি দারুক ও দাম্পত্য কলহ ধামাচাপা দিয়া মাঠে আসিয়া জুটিল। মাঠের মাঝখানে গো রথ থামাইয়া যিনি অবতরণ করিলেন, তিনি একজন রাজপুরুষ, নাম কপিলদেব। অতি সুন্দর আকৃতি, বলদৃপ্ত তপ্ত কাঞ্চনবর্ণ দেহ, পরিধানে যোদ্ধৃবেশ, মস্তকে উজ্জ্বল শিরস্ত্রাণ, কোটিদেশে তরবারি। পরম দৈবত শ্রীমন মহারাজ শশাঙ্কদেবের পক্ষ হইতে ইনি সৈন্য সংগ্রহে বাহির হইয়াছেন।
গৌরেশ্বর শশাঙ্ক তখন হর্ষবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন। রাজ্যবর্ধনের অপমৃত্যুর ফলে উত্তর ভারতে যে আগুন জ্বলিয়াছিল তাহা উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে। হর্ষবর্ধন প্রতিজ্ঞা করিয়াছেন পৃথিবী গৌড়শূন্য করিবেন। গৌড় পিশুন শশাঙ্কের রাজ্য ছাড়খাড় না করিয়া তিনি নিরস্ত হইবেন না। বছরের পর বছর যুদ্ধ চলিয়াছে। শশাঙ্কের কান্নকুব্জ পর্যন্ত বিস্তৃত রাজ্যসীমা ক্রমশ পূর্ব দিকে হটিয়া আসিতেছে। যুদ্ধে ক্রমাগত সৈন্য ক্ষয় হইতেছে, তাই নিত্য নূতন সৈন্যের প্রয়োজন। গৌড় রাজ্যের প্রতি গ্রামে প্রতি জনপদে রাজপুরুষগণ পরিভ্রমণ করিয়া সৈন্য সংগ্রহ করিতেছে। বেতস-গ্রামে ইতিপূর্বে কেহ সৈন্য সংগ্রহে আসে নাই। কপিলদেবী প্রথম। কপিলদেবের আকৃতি যেমন নয়নাভিরাম, বচন পটিমাও তেমনি মনোমুগ্ধকর। তিনি সমবেত গ্রামিক মণ্ডলীকে নিজ আগমনের উদ্দেশ্য সুললিত ভাষায় ব্যক্ত করিলেন। গৌড় গৌরব শশাঙ্কদেব উত্তর ভারতে অগণিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন। রণদুর্মদ গৌড় সৈন্যের পরাক্রমে আর্যাবর্ত থরথর কম্পমান। যে সকল বীর গৌড়বাসী যুদ্ধে যাইতেছে তাহারা বহু নগর লুণ্ঠন করিয়া স্বর্ণ রৌপ্য মণিমাণিক্য লইয়া ঘরে ফিরিতেছে। এসো, কে যুদ্ধে যাইবে, কে অক্ষয় কীর্তি অর্জন করিবে। তে নির্যাম তু মায়া সহৈক মনস শৈশাং অভীষ্টং যশঃ। প্রথমেই দারুক লাফাইয়া উঠিয়া বলিল, আমি যুদ্ধে যাব। আরও 2-4 জন নবীন যুবক তাহার সহিত যোগ দিল। কপিলদেব তাহাদের বলিয়া দিলেন, কোথায় গিয়া রাজসৈন্যদের সহিত মিলিত হইতে হইবে। কপিলদেব নিজে তাহাদের সহিত যাইবেন না। আজ রাত্রে গ্রামে বিশ্রাম করিয়া কল্ল প্রাতে কর্ণ সুবর্ণে ফিরিয়া যাইবেন। দারুক লাফাইতে লাফাইতে নিজ কুটিরে ফিরিয়া গিয়া সদর্পে পিঠে ঢাল বাঁধিল, হাতে সুদীর্ঘ বংশদণ্ড লইয়া বাহির হইয়া পড়িল। যাত্রাকালে গোপাকে শাসাইয়া গেল, যুদ্ধ থেকে ফিরে এসে আরেকটা বিয়ে করব, দেখিস তখন ছেলে হয় কিনা। গোপা খরসান চক্ষে চাহিল। তাহার জিহ্বায় যে কথাটা উদ্গত হইয়াছিল তাহা সে অধর দংশন করিয়া রোধ করিল। দারুক বীর পদক্ষেপে চলিয়া গেল। কপিলদেব গ্রামে রহিলেন। গ্রামের মহত্তর সসম্মানে রাজপুরুষকে স্বতন্ত্র স্থান নির্দেশ করিলেন। দধি দুগ্ধ ছাগ বৎস প্রভৃতি চব্যচুষ্যেরও প্রচুর আয়োজন হইল। রাজপুরুষ মহাশয় কিছুই অবহেলা করিলেন না। অন্যান্য গুণাবলীর সঙ্গে রাজপুরুষ মহাশয়ের আরেকটি সদ্গুণ ছিল। সুন্দরী রমণীর প্রতি তাহার দৃষ্টি স্বভাবতই আকৃষ্ট হইত। গোপাকে তিনি দেখিয়াছিলেন। তাহার অভিজ্ঞ চক্ষের মানদণ্ডে গোপার রূপ ও যৌবন তুলিত হইয়াছিল। অবশ্য সামান্যা পল্লীবধূ নগরকামিনীর বিলাস বিভ্রম কোথায় পাইবে? কিন্তু মধুর অভাব গুড়ের দ্বারা পূরণ করিতে হয়, এরূপ প্রবাদ বাক্য আছে। সুতরাং চেষ্টা করিয়া দেখিতে দোষ কি? রাজকার্যে ভ্রাম্যমান সৈন্য সংগ্রাহকের মাঝে মাঝে চিত্ত বিনোদনেরও তো প্রয়োজন আছে। সেদিন অপরাহ্নে গোপা নিজের দ্বারপিণ্ডিকায় বসিয়া তুলার পাঁচ কাটিতেছিল। তাহার অন্তরের ক্রোধ এখনো শান্ত হয় নাই। দারুক তাহাকে মিথ্যা দোষ দিয়া চলিয়া গিয়াছে, ইহার প্রতিশোধ যদি সে লইতে পারিত। কিন্তু সে কি করিবে? নারী তো আর যুদ্ধে যাইতে পারে না। একটি মধুর কণ্ঠস্বর তাহার উত্তপ্ত চিন্তার উপর যেন কোমল করাঙ্গুলি বুলাইয়া দিল। সুচরিতে, তোমার কাছে আমি বড়ই অপরাধী। গোপা চমকিয়া মুখ তুলিল, দেখিল কান্তিমান রাজপুরুষ স্মিত মুখে কুটির সম্মুখে দাঁড়াইয়া আছেন। গোপা জড়সড় হইয়া চক্ষু নত করিল। অনাহুত কপিলদেব দেহলির এক প্রান্তে বসিলেন। দক্ষিণ হইতে ঝিরিঝিরি বাতাস দিতে আরম্ভ করিয়াছে। গোপার কর্ণে তালপত্রের
লঘু অবতংশ দুলিতেছে। কপিলদেব স্নিগ্ধ কণ্ঠে কথা বলিতে আরম্ভ করিলেন। কর্তব্যের অনুরোধে মানুষকে কত অপ্রীতিকর কাজ করিতে হয়, কত সুখের সংসারে বিচ্ছেদ ঘটাইতে হয়। গ্রামবধূরা স্বভাবতই পতিপ্রাণা হইয়া থাকে। এই কথা শুনিয়া গোপা অধরের ঈষৎ ভঙ্গি করিয়া ভ্রুকুটি করিল। কপিলদেব তাহা লক্ষ্য করিলেন। তিনি তৃপ্ত মনে অন্য কথা পাড়িলেন। নগরের নানা কথা, গ্রাম সম্বন্ধে নানা প্রশ্ন। গোপা প্রথমে নীরব রহিল, তারপর একাক্ষর উত্তর দিল, শেষে দুই একটি কথা বলিল। তারপর তাহাদের চক্ষু একসময় পরস্পর আবদ্ধ হইয়া গেল। চোখে চোখে যে কথার বিনিময় হইল তাহা জীবনের আদিমতম কথা, তাহা বুঝিতে কাহারও বিলম্ব হয় না। কপিলদেব গ্রামে রাত্রি কাটাইয়া পরদিন প্রত্যুষেই গোরথে আরোহণপূর্বক প্রস্থান করিলেন। কিন্তু গ্রামের সতর্ক চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। কপিলদেব যে গভীর রাত্রে গোপার কুটিরে প্রবেশ করিয়াছিলেন তাহা একজন বিনিদ্র প্রতিবেশীর চক্ষু এড়ায় নাই। কথাটা কিন্তু কানাঘুষার মধ্যেই আবদ্ধ হইয়া রহিল। প্রকাশ্যে কেহ গোপার নামে কোনো রটনা করিতে সাহস করিল না। প্রমাণ তেমন বলবান নয়। গোপা বড় মুখরা, তাহার নামে এরূপ অপবাদ দিলে সেও ছাড়িয়া কথা কহিবে না। ইহার পর 3 মাস কাটিয়া গেল। গোপার গর্ভলক্ষণ প্রকাশ পাইলে সে নিজেই তাহা সর্বসমক্ষে ব্যক্ত করিল। কাহারও দোষ ধরিবার উপায় ছিল না, তবু গ্রামের কৌতুক কৌতূহলী রসনা আর একবার চঞ্চল হইয়া উঠিল। রসিক ব্যক্তিরা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল, ভাগ্যে রাজপুরুষ আসিয়া দারুককে যুদ্ধে পাঠাইয়াছিল, তাই তো দারুকের বংশরক্ষা হইল। দারুক আর যুদ্ধ হইতে ফিরিল না। তাহার সঙ্গীদের মধ্যে একজন ফিরিয়া আসিয়া সংবাদ দিল, মুদগিরির যুদ্ধে দারুক মরিয়াছে। গোপা হাতের শঙ্খ ভাঙিয়া কপালের সিঁদুর মুছিল। তারপর যথাসময়ে দারুক যুদ্ধে যাইবার 9 মাস পরে গোপা এক কন্যা প্রসব করিল। এই ঘটনার জন্য গ্রামবাসীরা প্রস্তুত ছিল, সুতরাং ইহা লইয়া অধিক চাঞ্চল্য সৃষ্টির কথা নয়। কিন্তু জানা গেল সদ্য প্রসূত কন্যাটির গাত্রবর্ণ দুগ্ধ ফেনের ন্যায় শুভ্র। ইহা কি করিয়া সম্ভব হয়? দারুকের বর্ণ ছিল ধান সিদ্ধ করা হাঁড়ির তলদেশের ন্যায়। গোপাকেও বড় জোর উজ্জ্বল শ্যাম বলা চলে। তবে কন্যা এমন গৌরাঙ্গী হইল কেন? গোপার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ বড়ই গুরুতর হইয়া উঠিল। এত বড় প্রমাণ হাতে পাইয়া কেহই চুপ করিয়া রহিল না। কন্যা জন্মিবার 21 দিন পরে গ্রামের মহত্তর মহাশয় গোপার কুটিরের সম্মুখে উপস্থিত হইলেন। গোপা কুটিরের মধ্যে কন্যা কোলে লইয়া বসিয়াছিল। তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, সকলে জানতে চাইছে তোমার মেয়ের এমন ফর্সা রং হল কি করে? গোপা মুখ কঠিন করিয়া বলিল, আমি দেবস্থানে রাঙা ডাব মানত করেছিলাম, তাই রাঙা মেয়ে হয়েছে। মহত্তর মহাশয় বয়সে প্রবীণ, তিনি একটু হাসিলেন, বলিলেন, গোপা বউ, আমরা তোমাকে বেশি শাস্তি দিতে চাই না। যা হবার হয়েছে। তুমি 5 কাহন দণ্ড দিলে আর কেউ কিছু বলবে না। কিন্তু দণ্ড দিলেই প্রকারান্তরে অপরাধ স্বীকার করা হয়। গোপা শক্ত হইয়া বলিল, আমি 1 কানা করি দণ্ড দেব না। মহত্তর বিরক্ত হইলেন, না দাও, সমাজে পতিত হবে,
তোমার জারজ সন্তানের বিয়ে হবে না বলিয়া চলিয়া আসিলেন। ইহার পর সমস্ত গ্রাম গোপার বিরুদ্ধে দাঁড়াইল। গোপা যদি গ্রামের শাসন মানিয়া লইত, তাহা হইলে তাহার অপরাধ কেহ মনে রাখিত না, দুদিন পরে ভুলিয়া যাইত। এমন তো কতই হয়। কিন্তু গোপা দণ্ড দিল না, সে ভাঙিবে তবু মচকাইবে না। গ্রামের লোক তাহার স্পর্ধায় ক্রুদ্ধ হইয়া তাহার সহিত সম্পর্ক ত্যাগ করিল। নষ্ট স্ত্রীলোকের এত তেজ কিসের? এরূপ অবস্থায় এক নিঃসহায় রমণীর গ্রামে বাস করা কঠিন হইত। কিন্তু দেবস্থানের পূজারী চাতক ঠাকুর দয়ালু লোক ছিলেন। অনাথা স্ত্রীলোক যাহাতে অনাহারে না মরে, তিনি সেদিকে দৃষ্টি রাখিলেন। তাহার প্রভাবে গাঁয়ের লোকের রাগও কিছু পড়িল, কিন্তু গোপার সহিত গায়ে পড়িয়া কেহ সদ্ভাব স্থাপন করিতে আসিল না। গোপাও শক্ত হইয়া রহিল। গোপার মেয়ে বড় হইয়া উঠিতে লাগিল। ফুলের মতো সুন্দর টুকটুকে মেয়েটির চাতক ঠাকুরই নাম রাখিলেন রঙ্গনা। কিন্তু রঙ্গনার সহিত গ্রামের ছেলেমেয়েরা খেলা করে না। তাহারা খেলা করিতে চাহিলে তাহাদের বাপ মা তাড়না করে। রঙ্গনা কাঁদে, মায়ের কোলে আছড়াইয়া পড়ে। গোপা মেয়েকে বুকে চাপিয়া গলদস্রু নেত্রে তিরস্কার করে। ওরা তোর সমান নয়, তুই ওদের সঙ্গে খেলবি না। রঙ্গনা যখন কিশোরী হইল, তখন সে নিজেই সমবয়স্কাদের নিকট হইতে দূরে দূরে থাকিতে শিখিল। গ্রামে তাহার সমবয়স্কা যত মেয়ে আছে সকলকে সে চেনে, সকলের নামও জানে, কিন্তু কাহারও সহিত মেশে না। কদাচিৎ নদীর ঘাটে কোনো মেয়ের সঙ্গে দু একটা কথা হয়, তাহার বেশি নয়। অন্য মেয়েরাও রঙ্গনার সহিত মিলিতে উৎসুক। তাহার রূপের জন্য অনেকেই তাহার প্রতি ঈর্ষান্বিতা, তবু রঙ্গনা তাহাদের আকর্ষণ করে। সে কেন তাহাদের একজন নয়, কিশোরীরা তাহা ভালো করিয়া জানে না। রঙ্গনাকে লইয়া নিত্য তাহাদের মধ্যে জল্পনা কল্পনা হয়, কিন্তু নিষেধ লঙ্ঘন করিয়া কেহই তাহার সহিত সখিত্ব স্থাপন করিতে সাহস করে না। রঙ্গনার সমবয়স্কাদের একে একে বিবাহ হয়। বিবাহে নৃত্য গীত উৎসব হয়, কিন্তু রঙ্গনা তাহাতে যোগ দিতে পারে না। রঙ্গনার বিবাহের কথাও কেহ তোলে না। গ্রামের 2-4 জন অবিবাহিত যুবক দূর হইতে তাহার পানে সতৃষ্ণ দৃষ্টিপাত করে বটে, কিন্তু বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিবার সাহস কাহারও নাই। আর রঙ্গনার সহিত গুপ্ত প্রণয়ের কথা কেহ ভাবিতেই পারে না। গোপার তীক্ষ্ণ চক্ষু ও শানিত রসনাকে সকলেই ভয় করে। এইভাবে শৈশব ও কৈশোর অতিক্রম করিয়া রঙ্গনা যৌবনে আসিয়া উপনীত হইয়াছে। শৈশবে নিঃসঙ্গতার বেদনা শিশুই জানে। কৈশোরে সঙ্গী সাথীর অভাব মর্ম পীড়াদায়ক, কিন্তু নিঃসঙ্গ যৌবনের অন্তর্দাহ বড় গভীর যন্ত্রণাময়। তৃতীয় পরিচ্ছেদ। চাতক ঠাকুরের দূরদর্শিতা। বেতসকুঞ্জে দণ্ডার্ধকাল বসিয়া থাকিয়া রঙ্গনা উঠিল, আবার কলসি কাঁখে নদীর পানে চলিল। হেমন্তের মৌরী নদী নিজের খাতে ফিরিয়া আসিয়াছে। বেশি চওড়া নয়, কিন্তু স্রোতের টান আছে। অদূর পর্বত গুহা হইতে যে দুরন্ত চঞ্চলতা লইয়া বাহির হইয়াছিল, তাহা এখনও শান্ত হয় নাই। স্ফটিকের ন্যায় স্বচ্ছ জল, তল পর্যন্ত সূর্যকিরণ প্রবেশ করিয়াছে। তলদেশে শুভ্র নুড়িগুলি ঝিকমিক করিতেছে। দুই দিকের উপল বিকীর্ণ তীরভূমি সমতল নয়। কোথাও প্রক্ষিপ্ত শিলাখণ্ড মাথা তুলিয়া আছে, কোথাও প্রবণ বেলাভূমি ক্রমাবনত হইয়া নদীতে মিশিয়াছে। এইরূপ একটি বেলাভূমিতে বেতস গ্রামের স্নানঘাট, বাঁধানো ঘাট নয়,
নুড়ি বিছানো স্বাভাবিক ঘাট, কিন্তু আজ ঘাটে কেহ নাই। এ সময় যাহারা ঘাটে আসিত তাহারা নৃত্য গীতে মত্ত। রঙ্গনা আসিয়া কলস পূর্ণ করিয়া ঘাটে রাখিল, তারপর স্নান করিতে জলে নামিল। এক হাঁটু জলে দাঁড়াইয়া সে অন্যমনস্কভাবে চুলের বিনুনি খুলিতে আরম্ভ করিয়াছে। এমন সময় পিছন হইতে আহ্বান আসিল, রাঙা মেয়ে, ও রাঙা মেয়ে। চকিতে ঘাড় ফিরাইয়া রঙ্গনা দেখিল, দক্ষিণ দিক হইতে নদীর তীর ধরিয়া চাতক ঠাকুর আসিতেছেন। তাহার এক হাতে কয়েকটি সোনালো পদ্ম, অন্য হাতে পদ্মপাতার একটি ঠোঙা। চাতক ঠাকুরের বয়সের যদিও কেহ হিসাব রাখে না, তথাপি তাহার দেহযষ্টি এখনও অটুট ও কর্মক্ষম আছে। বেণুবংশের ন্যায় শীর্ণ দীর্ঘ আকৃতি, গাত্রবর্ণ শুষ্ক তালপত্রের ন্যায়। সুদূর অতীতে মাথায় ও মুখে হয়তো চুল ছিল, এখন একটিও নাই। তুণ্ড সম্পূর্ণ দন্তহীন, তবু কুঞ্চিত রেখাঙ্কিত মুখে একটি অনির্বচনীয় প্রশান্ত শ্রী আছে। অঙ্গে বস্ত্রাদির বাহুল্য নাই, কটিতটে কেবল একটি কষায়বর্ণ বস্ত্র জড়ানো, তাহাও হাঁটু পর্যন্ত। সেকালে স্ত্রী পুরুষ কাহারও কটিবাস হাঁটুর বেশি নিচে নামিত না, তবে মেয়েরা বসনাঞ্চল দিয়া ঊর্ধ্বাঙ্গ আবৃত করিত। আগুল ফলম্বিত শাটি পরিধানের রীতি ছিল না। রঙ্গনা চুলগুলি হাত ফের দিয়া জড়াইতে জড়াইতে তীরের দিকে ফিরিল। ঠাকুর, কোথায় গিয়েছিলেন? চাতক ঠাকুর রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, প্রসন্ন হাসিয়া বলিলেন, তোর জন্যে কি এনেছি দেখ, মৌরলা মাছ। বলিয়া পদ্মপাতার ঠোঙা খুলিয়া দেখাইলেন। রঙ্গনার মুখেও হাসি ফুটিল। মৌরি নদীতে মাছ আছে, কিন্তু যে ধরে সেই খায়, বিতরণ করে না। রঙ্গনার ভাগ্যে মৌরলা মাছ বড় একটা জুটিয়া ওঠে না, অথচ তখনকার দিনে মোড়ল মৎস্য সহযোগে অজ্ঞরা ভত্তা অতি উপাদেয় ভোজন বিলাস বলিয়া পরিগণিত হইত। বহু শতাব্দী পরেও রসনা রসিক কবিরা কদলীপত্রে তপ্ত ভাত, গব্যঘৃত, মৌরলা মাছ ও নালিতা শাকের গুণবর্ণনায় পঞ্চমুখ হইতেন। চাতক ঠাকুরের হাত হইতে ঠোঙা লইয়া রঙ্গনা কলসির পাশে রাখিল, হাসি মুখে বলিল, মাছ আনতে গিয়েছিলেন? চাতক ঠাকুর বলিলেন, মাছ আনতে যাইনি, ভোরবেলা উঠে ভাবলাম আজ পর্বদিন, ঠাকুরদের পায়ে পদ্মফুল দেব, যাই দক্ষিণের বিল থেকে পদ্মফুল তুলে আনি, 3 কোষ বই তো নয়। গিয়ে দেখি জলগাঁয়ের জেলেরা মাছ ধরেছে, তারাই পদ্মফুল তুলে দিলে আর 4টি মৌরলা মাছও দিলে। তা ভাবলাম নিয়ে যাই, রাঙা মেয়ে খাবে। অদ্ভুত মানুষ এই দেবস্থানের পূজারী। 6 ক্রোশ পথ হাঁটিয়া এক হাতে দেবতার ফুল, অন্য হাতে মৌরলা মাছ লইয়া ফিরিয়াছেন। চাতক ঠাকুর যে সহজ সাধারণ মানুষ নয়, সত্যই একজন অদ্ভুত মানুষ, তাহা শুধু বেতস গ্রামের লোক নয়, দক্ষিণের আরও 5খানা গ্রামের লোক জানিত। উপরন্তু মাঝে মাঝে তাহার উপর দেবতার ভর হইত। তখন তিনি দেবাবিষ্ট হইয়া অতি আশ্চর্য বস্তু প্রত্যক্ষ করিতেন। এই প্রত্যক্ষ দর্শনের কাহিনী শুনিয়া গ্রামবাসীরা অবাক হইয়া যাইত। প্রবীণ ব্যক্তিরা বলিত, ঠাকুরের বায়ু রোগ আছে, থাকিয়া থাকিয়া বায়ু কুপিত হয়। ঠাকুরের বায়ু কুপিত হওয়ার কথা রঙ্গনা মায়ের কাছে শুনিয়াছিল, কিন্তু কখনো চোখে দেখে নাই। আজ আকস্মিকভাবে তাহা প্রত্যক্ষ করিবার সুযোগ পাইয়া গেল। চাতক ঠাকুর প্রস্থানোদ্যত হইয়া বলিলেন, যাই দেবস্থানে ফুল চড়াই গিয়ে,
তো মোরলা মাছের কি রাঁধবি? রঙ্গনা জানিত মাছের প্রতি ঠাকুরের লোভ নাই, তিনি নিরামিষাশী। সে সলজ্জ কণ্ঠে বলিল, মা যা বলবে তাই রাঁধব। টক রাঁধিস বলিয়া রঙ্গনার প্রতি সস্নেহে স্মিত দৃষ্টি নিক্ষেপ করিয়া তিনি পা বাড়াইয়াছেন। এমন সময় একটি ব্যাপার ঘটিল। একটা সোনা পোকা কোথা হইতে উড়িয়া আসিয়া রঙ্গনার সীমন্তের উপর বসিল। কালো চুলের মাঝখানে সোনা পোকাটা জল জল করিয়া উঠিল। রঙ্গনা জানিতে পারিল না, কিন্তু চাতক ঠাকুর স্থির দৃষ্টিতে সেই দিকে চাহিয়া রহিলেন। তাহার মুখের হাসি ধীরে ধীরে মিলাইয়া গেল। তিনি স্বপ্নাবিষ্ট কণ্ঠে কহিলেন, তোর সিঁথেই সিঁদুর কেন রে রাঙা মেয়ে? সিঁদুর? রঙ্গনা চমকিয়া চুলের ওপরে হাত রাখিতে গেল, অমনি সোনাপোকা ভোঁ করিয়া উড়িয়া গেল। রঙ্গনা উড্ডীয়মান পতঙ্গটাকে উজ্জ্বল চক্ষে লক্ষ্য করিয়া হাসিয়া উঠিল। সোনাপোকা! চাতক ঠাকুর কথা না বলিয়া চাহিয়া রহিলেন। তারপর ধীরে ধীরে একটি প্রস্তরপট্টের উপর বসিয়া পড়িলেন। তাহার হস্তপদের স্নায়ুপেশী ক্রমশ কঠিন হইয়া উঠিতে লাগিল। কাচের ন্যায় নিষ্পলক চক্ষু যেন কোন সুদূর মরীচিকার দৃশ্য দেখিতেছে, এমনিভাবে শূন্যে বিস্ফারিত হইয়া রহিল। রঙ্গনা চাতক ঠাকুরের এই দেবাবেশ দেখিয়া প্রথমে ভয় পাইল, তারপর সতর্কভাবে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। সে জানিত এ সময় কথা কহিতে নাই, ঠাকুরকে জাগাইবার চেষ্টা করাও বিপজ্জনক। চাতক ঠাকুর যতক্ষণ অদৃশ্য লোকের স্বপ্ন দেখিতেছেন, এই অবকাশে আমরা তাহার অতীত সম্বন্ধে দু একটা কথা বলিয়া লই। অনুমান 60 বছর আগে গ্রামের বর্তমান বৃদ্ধ বৃদ্ধারা যখন বালক বালিকা ছিল, তখন একদিন চাতক ঠাকুর কোথা হইতে বেতসগ্রামে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। তাহার দুই বগলে 2টি প্রস্তর মূর্তি। ঠাকুরের চেহারা একটু খ্যাপাটে গোছের, কিন্তু সাত্ত্বিক প্রকৃতি বলিয়া মনে হয়। বেতসগ্রাম চিরদিন অতিথি বৎসল। গ্রামের তাৎকালিক প্রবীণ ব্যক্তিরা চাতক ঠাকুরকে সাদরে গ্রহণ করিয়াছিলেন। তিনি তৎকালে নিজের কি পরিচয় দিয়াছিলেন, কোথা হইতে আসিয়াছেন, কোন বর্ণ কি গোত্র, এ সকল কথা এখন আর কাহারও স্মরণ নাই। তাহার বয়সের কথা কেহ জিজ্ঞেস করে নাই। চেহারা দেখিয়া মনে হইয়াছিল মধ্যবয়স্ক। যা হোক, চাতক ঠাকুর গ্রামে রহিয়া গেলেন। দেবস্থানের অশ্বত্থ বৃক্ষতলে তখন কেবল একটি ধ্বজা প্রথিত থাকিত। ওই ধ্বজার মূলেই গ্রামের ভক্তি শ্রদ্ধা নিবেদিত হইত। চাতক ঠাকুর তাহার আনিত মূর্তি দুটি ধ্বজার 2 পাশে বসাইয়া পূজা আরম্ভ করিয়া দিলেন। মূর্তি দুটির একটি বুদ্ধ মূর্তি এবং অন্যটি বিষ্ণু বিগ্রহ। সেজন্য কাহারও আপত্তি হইল না, বরং একসঙ্গে এক জোড়া দেবতা পাইয়া গ্রামবাসীরা উৎফুল্ল হইল। সে সময় উপাস্য দেবতা লইয়া বেশি বাজ বিচার ছিল না। পূজার পাত্র যা হোক একটা থাকিলেই হইবে। অধিকন্তু ন দোষায়, যাহার যেটা ইচ্ছা পূজা করিবে। তারপর বছরের পর বছর কাটিয়া গিয়াছে। চাতক ঠাকুরের আগমনকালে যাহারা বয়স্ক ছিল তাহারা মরিয়া গিয়াছে, আরও 2 পুরুষ কাটিয়াছে। চাতক ঠাকুরের কিন্তু ক্ষয় ব্যয় নাই। তিনি তাহার শিলা বিগ্রহের মতোই অবিনশ্বর রূপেই বিরাজ করিতেছেন। গ্রামবাসীরা মাঝে মাঝে তাহার বয়স সম্বন্ধে জল্পনা করে। কেহ বলে তাহার বয়স 80, কেহ বলে শতকে পুরিয়া গিয়াছে। ঠাকুরকে জিজ্ঞাসা করিলে তিনি হাসেন, উত্তর দেন না। নিজের বয়স কত তাহা তিনি নিজেই জানেন কিনা সন্দেহ। বস্তুত নিজের সম্বন্ধে তাহার মন
সম্পূর্ণ উদাসীন। তিনি 3 পুরুষ ধরিয়া গ্রামের প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের সহিত ঘনিষ্ঠভাবে জড়িত। রোগে এমন সেবা করিতে আর দ্বিতীয় নাই। 2-4টি শিকড় বাকড় মুষ্টিযোগও জানেন এবং প্রয়োজন হইলে প্রয়োগ করেন, কিন্তু নিজের সম্বন্ধে কোনো ভাবনা চিন্তা নাই। দেবস্থানের পূজা, দিনান্তে 2টি তণ্ডুল এবং হাসি মুখে নির্লিপ্ত চিত্তে গ্রামবাসীদের সকল কার্যে সাহচর্য, ইহাই তাঁহার জীবন। গ্রামবাসীরা সস্নেহে বলে, আমাদের পাগলা ঠাকুর। মাঝে মাঝে বায়ু কুপিত হয় বটে, কিন্তু এমন আপন ভোলা মানুষ হয় না। বায়ু রোগী হোক আর দেবাবেশী হোক, মৌরির ঘাটে প্রায় 1 দণ্ডকাল হতচেতন অবস্থায় বসিয়া থাকিবার পর চাতক ঠাকুরের সংজ্ঞা ফিরিয়া আসিল। তাহার চোখের দৃষ্টি আবার সহজ হইল। রঙ্গনা এতক্ষণ 2 চক্ষে উৎকণ্ঠা ভরিয়া দাঁড়াইয়াছিল। তিনি তাহার দিকে হাত বাড়াইয়া ক্ষীণ হাসিলেন। রঙ্গনা তাড়াতাড়ি আসিয়া তাহাকে ধরিয়া তুলিল। চাতক ঠাকুর স্খলিত পদে গিয়া নদীর জলে মুখ প্রক্ষালন করিলেন, মাথায় জল দিলেন, তারপর আবার শিলাপট্টে আসিয়া বসিলেন। এই 1 দণ্ড সময়ের মধ্যে তাহার শারীরিক শক্তি যেন সমস্ত নিঃশেষ হইয়া গিয়াছিল। রঙ্গনা তাহার পাশে বসিয়া সংহত কণ্ঠে জিজ্ঞাসা করিল, ঠাকুর, কি হয়েছিল? চাতক ঠাকুর ক্ষণেক চুপ করিয়া রহিলেন। তারপর আস্তে আস্তে বলিলেন, তোর চুলে সোনা পোকা বসেছিল। আমার মনে হলো সিঁদুর ডক ডক করছে। সেই দিকে চেয়ে রইলাম। তারপর দেখতে দেখতে সব হাওয়ায় মিলিয়ে গেল। নদী ঘাট কিছু রইল না। তার বদলে দেখলাম। কি দেখলেন? দেখলাম যুদ্ধ হচ্ছে। হাজার হাজার লোক অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি করছে। আহত মানুষের কাতরানি, হাতি ঘোড়ার ছুটোছুটি, আকাশে ঝাঁকে ঝাঁকে তীর উড়ছে, গম গম শব্দে রণভেরি বাজছে। ভয়ঙ্কর যুদ্ধ। রঙ্গনা চাতক ঠাকুরের মুখে রামায়ণ মহাভারতের কাহিনী শুনিয়াছে, যুদ্ধ তাহার অপরিচিত নয়। সে বলিল, কোথায় যুদ্ধ হচ্ছে? চাতক ঠাকুর বলিলেন, তা জানি না। ওই দিকে, উত্তর দিকে। 2 পাশে পাহাড়, একদিকে প্রকাণ্ড নদী আর একদিকে জঙ্গল, তার মাঝখানে যুদ্ধ হচ্ছে। তারপর অনেকক্ষণ যুদ্ধ চলল। দক্ষিণ দিকে দল হটে যেতে লাগল। দেখলাম একজন অশ্বারোহী উল্কার বেগে বেরিয়ে এলো। ঘোড়া ছুটিয়ে এই দিকে পালিয়ে আসতে লাগল। সাদা ঘোড়ার পিঠে প্রকাণ্ড শরীর আরোহী, তার কপালে তলোয়ারের কাটা দাগ, রক্ত ঝরছে। সাদা ঘোড়া আর আরোহী জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর কি দেখলেন? ক্রমে যুদ্ধ ছত্রভঙ্গ হয়ে গেল। দক্ষিণের দল পালাতে লাগল। বিজয়ী দল তাদের তাড়া করল। দেখতে দেখতে রণস্থল শূন্য হয়ে গেল। কেবল মরা মানুষ, হাতি ঘোড়া পড়ে রইল। আর কিছু দেখলেন না? চাতক ঠাকুর চকিত হইয়া একবার আকাশের উত্তর পশ্চিম কোণে দৃষ্টিপাত করিলেন। তারপর উদ্বিগ্ন স্বরে বলিলেন, আর একটা অদ্ভুত জিনিস দেখলাম। শূন্য যুদ্ধক্ষেত্র থেকে আকাশের পানে চোখ তুলে দেখি, উত্তর পশ্চিম কোণ থেকে প্রকাণ্ড একটা মেঘ ছুটে আসছে। কালবৈশাখীর কালো মেঘ।
মেঘ যখন আরো কাছে এলো তখন দেখলাম মেঘ নয়, ধুলোর ঝড়। যেন ওই দিকের কোনো মরুভূমিতে ঝড় উঠেছে, তাই ধুলো বালি উড়ে আসছে। চক্ষের নিমেষে আকাশ বাতাস ছেয়ে গেল, সূর্যের আলো নিভে গেল। আর কিছু দেখতে পেলাম না। অন্ধকারে অন্ধের মতো বসে রইলাম। তারপর আস্তে আস্তে চোখের সহজ দৃষ্টি ফিরে এলো। শুনিতে শুনিতে রঙ্গনার চক্ষু তারকা বিস্ফারিত হইয়াছিল। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, এর মানে কি ঠাকুর? চাতক ঠাকুর বলিলেন, তা জানি না রাঙা মেয়ে, কিন্তু মনে হয় বড় দুর্দিন আসছে। ওই যে মরুভূমিতে ঝড় উঠেছে, এ ঝড়ের ঝাপটা আমাদের গায়েও লাগবে, আমাদের ঘরের মটকাও উড়ে যাবে। কিছুক্ষণ নত মুখে নীরব থাকিয়া তিনি উদ্বিগ্ন চক্ষু তুলিয়া রঙ্গনার পানে চাহিলেন। কিন্তু তোর সিঁথেই সিঁদুর দেখলাম কেন রে রাঙা মেয়ে? তোর কি তবে বিয়ের ফুল ফুটেছে? কোথা থেকে বর আসবে? কোন তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্তুর আসবে? বলিয়া তিনি স্নেহকম্পিত করাঙ্গুলি দিয়া রঙ্গনার চিবুক তুলিয়া ধরিলেন। সলজ্জে ঘাড় ফিরাইয়া রঙ্গনা দেখিল তাহার মা কখন অলক্ষিতে কাছে আসিয়া দাঁড়াইয়াছে। সে লজ্জায় আরও রক্তবর্ণ হইয়া উঠিয়া দাঁড়াইল। গোপা বলিল, তোর দেরি হচ্ছে দেখে এলাম, তুই এখন ঘরে যা, আমি ঠাকুরের সঙ্গে দুটো কথা বলবো। রঙ্গনা কলসি আর মৌরলা মাছের ঠোঙা লইয়া চলিয়া গেল। গোপা তখন প্রস্তরপট্টের উপর বসিয়া বলিল, ঠাকুর কি কথা বলছিলেন রাঙাকে, আমায় বলুন। ওর কি বিয়ের ফুল ফুটেছে? কবে, কোথায়, কার সঙ্গে বিয়ে হবে কিছুই তো ভেবে পাচ্ছি না। আপনি কি জানতে পেরেছেন বলুন। চাতক ঠাকুর তখন দিব্য চক্ষে যাহা দেখিয়াছিলেন তাহার আদ্যপান্ত বিবরণ গোপাকে শুনাইলেন। শেষে বলিলেন, রাঙা মেয়ের চুলে সোনা পোকা বসেছিল, ঠিক সিঁদুরের মতন দেখাচ্ছিল। তাই ভাবছি ওর বুঝি সিঁদুর পরবার সময় হয়েছে। দেবতারা তাই ইশারায় জানিয়ে দিলেন। গোপা ব্যাকুল হইয়া বলিল, কিন্তু কি করে হবে ঠাকুর? গ্রামের কোনো ছেলে কি? কিন্তু তাই বা কি করে হবে? মোড়লদের ভয়ে গাঁয়ের ছেলেরা যে ওর পানে চোখ তুলে তাকায় না, নইলে আমার রাঙার মতো মেয়ে। চাতক ঠাকুর ভাবিতে ভাবিতে বলিলেন, গাঁয়ের কেউ নয়, এ যে সোনা পোকা গোপা বউ, সারা গায়ে সোনা জড়ানো। কোথা থেকে রাজপুত্তুর আসছে কে জানে। মহাভারতের গল্প শুনেছ তো? শকুন্তলা বনের মধ্যে মুনির আশ্রমে থাকত। কোথা থেকে হঠাৎ এলেন রাজা দুষ্মন্ত মৃগয়া করতে। রাঙা মেয়েরও তেমনি দুষ্মন্ত আসবে, তুমি ভেবো না। গোপা চাতক ঠাকুরের পায়ের উপর নত হইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুর, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org